হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি প্রিয়া। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা ব্লগ স্টার্ট করছি, সাথে দিনটাও শুরু করলাম। আজকে ফ্রিজটা ক্লিন করা থেকেই স্টার্ট করলাম, কারণ গত 3 দিন ধরে ঘর দোর সব ক্লিন করেছি আর পড়েছিল এই ফ্রিজটাই। তো এখন সেই কাজটাই করছি, আর পড়ে আছে রান্নাঘরটা, বাট ওটা না কালকে হাত দেবো। যেহেতু সবটাই আমার একার হাতে সামলাতে হয়, তাই একদিনে সবটা কাজ করে উঠতে পারবো না। সবটাই যদি একদিনে করতে যাই, দেখা যাবে আলটিমেট শরীরটাই খারাপ হয়ে পড়বে। তাই এক একদিন এক একটা কাজ কমপ্লিট করছি। সংসারের কাজ বলতে তো অনেক কাজকেই বোঝায়, তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট যে কাজটা, সেটা হলো ঘরের যাবতীয় যা কিছু আছে সেগুলোকে ক্লিন করা। তবে হ্যাঁ, আজ ক্লিন করছি তার মানে এটা নয় যে আবার 3 মাস পরে আমি এগুলো ক্লিন করব। মাঝে মাঝেই আমাকে ক্লিন করতে হয়, তবে সবসময় ভিডিও তো করতে পারি না। যখন যেমন পারি ঠিক তখন সেরকমভাবেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করি। আর আমার বাড়িটা না রাস্তার একদম পারে, জানো, তাই বুঝতেই পারছো কতটা পরিমাণে ডাস্টি হয়ে থাকে সব কিছু। আর এদিকে আমি গান শুনতে শুনতে কাজ করছি, আর আমার মনে হয় গান শুনতে শুনতে যদি কোনো কাজ করা হয় না, তাতে দেখবে আলাদাই একটা এনার্জি চলে আসে। এটা পার্সোনালি আমার মনে হয়, বাট অনেকের নাও হতে পারে। বাট আমার মনে যেটা হয় সেটাই বললাম তোমাদেরকে। যদিও আজকে কাঠফাটা গরমটা নেই, বাইরে একদমই মেঘলা আর হালকা হালকা টিপটিপ করে বৃষ্টি পড়ছে। সো গান শুনছি, টিপটিপ বৃষ্টি পড়ছে বাইরে, আর কাজ করছি। একটা আলাদাই সিচুয়েশন ক্রিয়েট হয়েছে, যার জন্য একটা কাজ করার আলাদা রকমই এনার্জি পাচ্ছি। তবে হ্যাঁ, এটা যদি গরমের মধ্যে হতো তাহলে তো হাঁসফাঁস করে মরতাম। তবে হ্যাঁ, কাজটা তো করতেই হতো আলটিমেট। গুড ইভিনিং। এখন বাজছে হলো প্রায় 6:30, আর বাবান গেছে হচ্ছে কিছু খাবার নিয়ে আসতে। আর বাবানের স্কুল শু লাগবে, তার জন্য ঘোলাতে গেছে। শু নিয়ে একেবারে টিফিন নিয়ে তারপরে আসবে। আজকে ক্লিন করার পর থেকে আর ভিডিওটা আমি কন্টিনিউ করতে পারিনি, শরীরটা খুব খারাপ লাগছিল। তারপর রান্নাবান্না তো করতেই হয়েছে, মানে সব কিছু মিক্স আপ করে একদম শরীরটা খুব খারাপ লাগছিল, যার জন্য আমি সন্ধেবেলা থেকে আবার ব্লগটা স্টার্ট করলাম। মাঝখানে আর একটাও ভিডিও শ্যুট করতে পারি। আর অনেক দিন ধরে ভাবছি, দাঁড়াও কি ভাবছি, দিন ধরে ভাবছি, এই যে এটা তো বড় এলাচ, এখানে যা যা গোটা গরম মশলা আছে, এই যে গোলমরিচগুলো ড্রাই রোস্ট করে গুঁড়ো করব, আর হচ্ছে গোটা গরম মশলা যে আছে এগুলো ড্রাই রোস্ট করে গুঁড়ো করব। এটা ভাবছি প্রায় 3 দিন, ওই ভাবা পর্যন্তই শেষ। সকালে ভাবলে ভাবি বিকেলে করব, বিকেলে ভাবলে ভাবি সকালে করব। মানে এত মানে গরম, ওই গরমের ঠেলায় আর গ্যাসের পরে মোটে কালে যেতে ইচ্ছে করে না। মানে যখনই ভাবছি ও ঠিক আছে করব, ওই করব বলেই রেখে দিয়েছি, পড়েই আছে। যাই হোক, ভাবছি এখন করব, মানে ওইটা করছি না বলে ফেলে রেখেছি, যার জন্য আর হচ্ছে না। এরপর যখন গরম মশলার কোনো জিনিস রান্না করব, গরম মশলা ছাড়া তো হবে না। যাই হোক, ওগুলো এখন রোস্ট বলছি, মাথা গেছে আমার গরমে। ওগুলো এখন করব, ড্রাই রোস্ট করে তারপরে গুঁড়ো। একটা মিনিটের জন্যে ফ্যান অফ করে থাকা যাচ্ছে না, একটা মিনিটের জন্যে। ফ্যান অফ করলে মনে হচ্ছে যেন পাগল পাগল অবস্থাখানা। এখনই এই অবস্থা। এবার বলছে যে মানে আপডেট এসছে ডেলি হাইটে আমাদের এই কলকাতায় গরম সর্বোচ্চ 50 ডিগ্রি হবে। এখনই যদি এই অবস্থা হয়, মে জুন মাসে কী হবে ভগবান জানে। এক ফোঁটা ফ্যান অফ করে থাকতে পারা যাচ্ছে না। আমাদের কলকাতা এমন একটা শহর, যেমন শীত পড়ে তেমনি আবার গরম পড়ে। মানে আমি যেমন শীতে কাবু, সেই রকম গরমে মানে মাথা খারাপ হয়ে যায়। তাও ভাই গরমটা পড়ছে পড়ুক, গরমে আমার কোনো অসুবিধা হয় না। গরম হাঁসফাঁস করি, কিন্তু ওই শীতের মধ্যে জুবু থুবু হয়ে বসে থাকা, জল ধরতে ভয় লাগছে, গায়ে হাজার একটা চাপাও, বাইরে যেতে হাওয়া ঠান্ডা, মানে জঘন্য অবস্থা শীতকালে। গরমকালে যতই গরম পড়ুক, কাঠ ফাটা গরম পড়ুক, মানে যেই গরমই পড়ুক, গরমে আমি বিন্দাস থাকি। তোমাদের এইমাত্র বললাম না, ওইগুলো ড্রাই রোস্ট করে গুঁড়ো করব ব্লেন্ডারে দিয়ে। আগে ফ্যানের নিচে বসেছি, একটুখানি হাওয়া খেয়ে ঠান্ডা হই, তারপরে যাব ওগুলো করতে। ফ্যানের নিচে বসেছি ঠিকই, কিন্তু আর যেতে ইচ্ছে করছে না। তোমাদের বলছি ঠিকই, কিন্তু আর ইচ্ছেই করছে না। ওগুলো গিয়ে এখন করবো, ডাস্ট করবো, কিন্তু করতেই হবে, কিছু করার নেই, 3 দিন ধরে পড়ে আছে। এই যে ফাইনালি সব গোটা গরম মশলা এক করেছি, এবার এগুলোকে ড্রাই রোস্ট করব। এটার মধ্যে শুধু দেওয়া বাকি আছে লবঙ্গটা বাপ্পাকে ফুলটা ছাড়াতে দিয়েছি, তারপরে এতে অ্যাড করে ড্রাই রোস্ট করে গুঁড়ো করবো। দেখলে ওদিকে ফুলগুলোকে আলাদা করছে, চ্যাপ্টারটা বের কর, আমি করছি। তারপর ফ্যানটা অফ রেখেছিস কেন? তো যাই হোক, এখন এগুলো ব্লেন্ড করি। এদিকে গোলমরিচটাও আমার ড্রাই রোস্ট করা হয়ে গেছে, এইটা ব্লেন্ডার একবার ঘুরিয়ে আনি। হয়ে গেছে আমার ব্লেন্ড করা। এই যে গোলমরিচ, আর আগে একটু কিছুটা বেঁচেছিল। অ্যাকচুয়ালি দোকানে যেটা পাওয়া যায় না, সেটা কি বলো তো, একটুখানি থাকে, তার মধ্যে অনেক দাম, আর সেরকম টেস্টও খুঁজে পাই না খেতে গেলে। তো তার জন্য বাড়িতেই বানিয়ে নিই, গোলমরিচটা বানিয়ে নিই, আর গোটা গরম মশলা এরকম মিক্সিতে ব্লেন্ড করে গোটা গরম মশলাটাও এরকমভাবেই
ডাস্ট করে নিই। আর ওইদিকে এক গাদা জামা কাপড় জমে রয়েছে, কালকের থেকে এখনো পর্যন্ত গোছানোর টাইম পাইনি। গরমে গরমে পুরো সেদ্ধ হয়ে যাচ্ছি, কি করব কি গোছাবো। হয়েছে ফুল বাছা? রাম, বিছানায় ফেলছো কেন? আমি তো ঠোঙা দিলাম তোমাকে। আমি ঠোঙা, ওই যে নিঃশ্বাসে নিঃশ্বাসে আবার ছড়িয়ে যাচ্ছে, আমি তো ঠোঙা দিয়েছি তো তোমাকে রাখার জন্য। আমি তো ঝাড় দিয়ে ফেলবো এগুলো সব। বিছানার মধ্যে কেউ এগুলি ফেলে? তোর কত দূর হচ্ছে পড়া? স্টার্ট করেছিস তো? কালকে একটু এঁচোড় রান্না করব। বাপ্পা যখন সকালে বাজারে গেছিলো তো বলছিল যে এঁচোড় নিয়ে আসবে। আমি বললাম ঠিক আছে নিয়ে আসো। তো বলছিল গোটা গোটা এঁচোড় পাওয়া যাচ্ছে, সোদপুরে কেটে বিক্রি হয়, কিন্তু আমাদের ভোলাতে আর সকালের বাজারে না মানে গোটা গোটাই বিক্রি হচ্ছিল। বললাম না না খবরদার, আমি এঁচোড় খাবো না, কেটে গোটা নিয়ে আসবে না। তো যাই হোক, ওই এঁচোড় কেটে এরকম টুকরো টুকরো করেই এগুলো কেটে বিক্রি করছিল, তো সেইগুলো নিয়েছে। আর আনতে বলেছি অল্প একটু, আমাদের 3 জনের মতো আনতে বলেছি। বাবান খুব একটা পছন্দ করে না, ও খায়ও না। তো এনেছে এক গাদা। ওকে ধরে আনতে বললে পুরো বেঁধে নিয়ে চলে আসে, কোনো কিছু কম আনতেই পারে না পরিমাণে, সব কিছু এত এত করে নিয়ে আসবে, শেষে আবার ফেলা নিয়ে যায়। ভাবছি পুরো এঁচোড়টা দেবো না, মানে রান্না করবো না, হাফ আমি রান্না করবো আর হাফ মাসিকে দিয়ে দেবো। কারণ এতগুলো এঁচোড় কে খাবে বলো, ঘরে তো খাওয়ার কেউ নেই। এখানে জল গরম করা হয়ে গেছে, আমি এঁচোড়গুলো না এতে দিয়ে দিয়েছি, নুন দিয়ে দিয়েছি, এরপর দেবো একটু হলুদ। এটা একটু ভালো করে ফুটে উঠলে তারপরে ছাঁকনিতে ছেঁকে নেবো। অ্যাকচুয়ালি আমি এঁচোড়টা কালকে বানাবো, বাট আজকে সেদ্ধ করে নুন টুন দিয়ে যা প্রসেসিং করা সব করে রাখলাম। যতটা কাজ এগিয়ে পারা যায় দিনের বেলায়, এখানে বসে একদম রান্নাই করা যায় না। আমার এই পেছনের রাস্তা দিয়ে আমার রান্নাঘরটা, আর এখানে যেমন রোদ হয় তেমনি গরম হয় রান্নাঘরটা। আর রোদ, তার মধ্যে গ্যাসের পাড়ে রান্না, একদম সেদ্ধ হয়ে পুরে একাকার হয়ে যায়। তো তার জন্য মানে যতটা পারি কাজ আমি এগিয়ে রাখার চেষ্টা করছি, বা যেদিন যেদিন পারি সেদিন সেদিনই করি, আর যেদিন পারি না সেদিন আর হয় না। তো চলো যাই হোক, ম্যাক্সিমামটা আমি গরম জলে দিয়ে দিয়েছি, আর এতটা রেখে দিয়েছি মাসির জন্য। দাঁড়া, ফাইনালি এই মশলাটায় অ্যাড করলাম এই স্টার ফুলগুলো অ্যাড করতে ভুলে গেছিলাম। এখানে কিছুটা অ্যাড করলাম, মানে ম্যাক্সিমামটা এখানে দিলাম, রোস্ট হবে যেহেতু। আর এখানে কিছুটা তুলে রাখলাম, যখন ফোড়ন টোড়ন দিব তার জন্য লাগবে। আর হচ্ছে এগুলো কি ভুলে গেছি, জয়িত্রী মনে হয় বলে এগুলোকে, এগুলোরও ম্যাক্সিমামটাতে অ্যাড করে দিয়ে, আর বাকিটা এই দুটো রেখেছি কোনো ফোড়ন টোড়ন দেওয়ার জন্যে। ব্যাস, এবার সব মিক্স আপ হয়ে গেছে। এবার এগুলোকে নিয়ে আমি ড্রাই রোস্ট করে তারপরে ব্লেন্ড করব মিক্সিতে। আর এদিকে আমার এঁচোড়টা মানে হাফ সেদ্ধ হয়ে গেছে। কালকে যেহেতু বললাম যে এঁচোড় বানাবো, তার জন্য একটা মশলা রেডি করে রাখবো, আজকে দাঁড়াও দেখাচ্ছি। মানে কিছু মশলা জলে গুলিয়ে রাখলাম, এটা হচ্ছে জলে ভিজিয়ে রাখলাম, এটা ফ্রিজে রেখে দেবো, কালকে ব্লেন্ড করব। কারণ একটু না ভিজলে না গোটা ধনেটা ব্লেন্ড হতে চায় না। এখানে আছে গোটা ধনে, গোটা জিরে, শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি, গোলমরিচ, লবঙ্গ, এগুলো সব একসাথে কালকে ব্লেন্ড করে এই পেস্টটাই এঁচোড়ে দিয়ে দেবো। হয়ে গেছে এগুলো ড্রাই রোস্ট করা, এবার এগুলোকে ঠান্ডা করব, দেন ব্লেন্ড করব। আমার হোমমেড বানানো গরম মশলা ইজ ডান। ডান। এটাই চলবে আমার প্রায় 7-8 মাস। আর এদিকে পেঁয়াজটা বেটে রাখলাম, মানে মিক্সিতে ব্লেন্ড করেছি, আর টমেটোটাও ব্লেন্ড করে, এগুলি সব করে রাখলাম। কালকে আমার রান্না করতে অনেক 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 সুবিধা হবে, টাইমও বেঁচে যাবে, আর গরমের হাত থেকে তাড়াতাড়ি নিষ্কৃতিও পাবো। একটা জিনিস দেখাতে ভুলে গেছিলাম, আলুও কেটে রেখেছি এদিকে। আর এদিকে আদা, রসুন আর কাঁচা লঙ্কা এটা থেতো করে রাখলেই ব্যাস, কালকে সব অ্যারেঞ্জমেন্ট। আর এই থেতো করার কাজটা দেবো বাপ্পাকে, বাপ্পা এসব ভালো পারে। কেন এটা থেতো করে দাও, তুমি এগুলো সব ভালো পারো তো করতে? ভালো পারো তো এই কাজগুলি করতে? আমার যা যা রান্নাঘরের কাজ ছিল মোটামুটি সব ডান। এবার হচ্ছে বাবানের কাছে বসবো। ও কি আদৌ পড়ছে না পড়ছে কে জানে, বই খুলে তো মুখের করে বসে আছে, কিন্তু আদৌ কিছু পড়ছে না। হচ্ছে ওর বসার তালিকা, বসে পড়ছে। বাবা আগুনের গোলা থেকে যেন ফ্যানের নিচে এসে মানে স্বস্তি পেলাম, শান্তি পেলাম। বাপ রে বাপ, কি অবস্থা! ভেবেছিলাম যে বাবানের বইগুলো মলাট দেবো, কখন দেবো কী দেবো কে জানে। ওইদিকে গুচ্ছের জামা কাপড় বাপ্পা হাফ গুছিয়েছে, আবার আমাকেও হাফ গুছাতে হবে। তারপরে বাবানের ওই বুকস কপিসগুলো মলাট দিতে হবে। কী যে করবো, কখন করবো, আর ইচ্ছে করে নেই, গরমে যেন এনার্জি লস হয়ে যায়। তাও গরমকাল জিন্দাবাদ। তো ফাইনালি বসলাম বাবানের বুকস কপিস কভার দিতে। বারবার গরম লাগছে বললে তো কোনো কিছুই হবে না, উল্টে আরও বেশি করে গরম লাগবে। তো গরমকে এক সাইড করে বসে গেলাম ওর সব কিছু কভার দিতে, বুকস কপিস। আর ওদিকে বাবানও চেষ্টা করছিল পড়া রেখে দেয়ার, তো আমি বললাম ছাড়, আমি আগে দিয়ে নিই, তারপরে তুই তোর মতো করে দিস।
ওদের স্কুলে না একটা ভালো সিস্টেম করেছে, মলাটগুলো মানে বুকস কপির যে মলাটগুলো আছে সেগুলো না আলাদা করে দেখো একদম ওরা রেডি করেই দিয়েছে। আমরা জাস্ট বুক কপি যা আছে সেগুলো এর ভেতরে ঢুকিয়ে ফোল্ড করে পিন আপ করে দিলেই হয়ে যাবে। এরকমভাবে প্রত্যেকটা কভার দিয়ে দিয়েছে, মানে একসাথে ভরে দিয়ে দিয়েছে, 50টার মতন আছে। এটা কিন্তু দারুণ একটা সিস্টেম করেছে, মানে এই ফার্স্ট টাইম দেখলাম স্কুল মানে কোনো স্কুলে যে এরকম করে। অনেক সময় নেম প্লেট ওইসব কিন্তু ওরা প্রোভাইড করে স্কুল থেকে, কিন্তু এসব মলাট ফলাট এসব দেয় না। আর যদি দেয়ও এরকম কাটিং করে বই খাতার মতন করে দেয় না। এই স্কুলটা মানে আমি ফার্স্ট টাইম দেখলাম, তাই তোমাদের সাথে শেয়ার করলাম।